আপনি কি বাংলাদেশের স্টক মার্কেটের সঙ্গে কোনোভাবে জড়িত? বা বাংলাদেশে আমি এখন শুনেছি যে ওই আমাদের এখানে যেগুলো ফিউচার বা অপশান বলা হয় সেইগুলো নেই, আপনি কি ওনাদের সঙ্গে কোনোভাবে ওটা ডেভেলপমেন্টের কাজ করছেন? কিছুদিন করেছি, আমি বলতে পারি কিছুদিন করেছি, কারণ খুব মানে খবরটা সত্যি, হ্যাঁ কিছুটা হলেও সত্যি। বছর 3-4 আগে বাংলাদেশের যারা রেগুলেটর, স্টক মার্কেটের যারা রেগুলেটর, তারা ঠিক করে যে ডেরিভেটিভ মার্কেট চালু করবে। ডেরিভেটিভটা এক্স্যাক্টলি, ডেরিভেটিভ মানে হচ্ছে যে এমন একটা জিনিস যেইটা ভবিষ্যতের কি দাম থাকতে পারে তার উপর প্রেডিক্ট করে আজকের দিনে দাঁড়িয়ে একটা পজিশন বিল্ড করা। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব রিসেন্টলি দেখেছি সোনা অনেক বেড়ে গেছে। ঠিক ঠিক, তো 1 লাখ টাকা ছুঁয়ে ফেলেছিল। রাইট, আমি যদি সোনার ব্যবসায়ী হই বা সোনার দোকানদার হই, আজ থেকে 4 মাস আগে যদি আমার জানতাম যে সোনা এতটা বাড়বে, তাহলে আমি স্টক তুলে রাখতে পারতাম নিশ্চয়ই। কিন্তু সেই স্টক রাখতে গেলে সোনা অনেক দামি, হ্যাঁ এতটা সোনা তুলে রাখা তো সম্ভব না। তো এমন একটা প্ল্যাটফর্ম যদি আমার কাছে থাকে যেখানে আমি সোনার একটা কন্ট্রাক্ট তুলে রাখতে পারি যেটা ভবিষ্যতে আমার কাছে ডেলিভারেবল হবে, ওকে, তো এই রকম যে বাজার, সেই বাজারকেই ডেরিভেটিভ বাজার বলে। সেটা আমাদের এখানে আগে ওটিসি মানে বাজারে খুব আরামসে চলতো, সেটা হচ্ছে আলুর বন্ড বিক্রি হতো। এখন আলুর বন্ড বিক্রি হয়, এটাও কিন্তু ডেরিভেটিভ বাজার, যে আলু যখন উঠবে তখন আমি ওটা পাবো, তার আগে আমি একটা টাকা দিয়ে ব্লক করে রাখলাম। আচ্ছা আচ্ছা, সেটা একটা অন্য প্ল্যাটফর্ম, কিন্তু সেটাও একটা ডেরিভেটিভেরই পথ, মানে ফিউচারের কিছু আজকের দিনের ডেটা আমি বুক করে রাখছি। তো বাংলাদেশে ওরকমই ডেরিভেটিভ বাজার আগে ছিল না, ওরা ঠিক করে ডেরিভেটিভ চালু করবে, এবং প্রধানত সোনা এবং কটন, ওখানে যে মেন এক্সপোর্ট এবং সবথেকে বেশি প্রোডাকশন হয় হচ্ছে কটন, রাইট। তো ওই দুটোর ওপরই ওরা চালু করবে। তো সেই সূত্র ধরে ওখানকারই ব্রোকিং কোম্পানি আমার সাথে যোগাযোগ করে, এবং প্রধানত ওদের এমপ্লয়ীদের ওয়াকিবহাল করা, সচেতন করা, কিভাবে এই প্রোডাক্টগুলোকে চালানো যেতে পারে, কিভাবে তার রিস্ক ম্যানেজমেন্ট হতে পারে, ক্লায়েন্টকে কিভাবে অ্যাওয়ারনেস দেওয়া যেতে পারে, এই সব নিয়ে আমি অনেকগুলো সেশনস ওদের সাথে আমি করেছি। তার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জেও আমি ভিজিট করেছি, ওনাদের যে এমডি এবং কমপ্লায়েন্স অফিসার, আইটি হেড, তার সাথেও আমি মিট করেছি, এবং তারাও কিভাবে আমাদের এখানে যেভাবে বাজার চলে সেই জ্ঞানটা তাদের সাথে আদান প্রদানের মাধ্যমে তারাও কিছুভাবে আশা করি উপকৃত হয়েছে। তো এই রকমই আমরা অনেকগুলো সেশনস করা হয়েছে। আমি ঢাকাতে গিয়েছিও একবার, গিয়ে ওদের সাথে কথাবার্তা হয়েছে, এবং সেখান থেকে ভালোই সম্পর্ক আমার সাথে ওদের তৈরি হয়েছে। তো সুতরাং, এবং এখনও ওরা শুরু করতে পারেনি, সেটার পেছনে অন্যান্য কারণ আছে, কিন্তু হ্যাঁ অনেকগুলো ভালো আদান প্রদান হয়েছে, এটুকুই বলতে পারি, সুসম্পর্ক জাতীয় কাজ এই হয়েছে। এবং সেই সূত্র ধরে আমি তার আগেও অবধি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে খুব একটা ওয়াকিবহাল ছিলাম না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এই সূত্র ধরেই আমার তাদের সম্পর্কে জানা এবং পড়াশোনা করা, তারা কিভাবে কাজ করছে না করছে সেটা জানা, এবং তারা আমাদের এখানের ক্যাশ মার্কেটে যেরকম কাজ হয় সেরকমভাবেই কাজ হচ্ছে। কিছু কিছু রেস্ট্রিকশনস আছে, কারণ তারা আমাদের মতো ওপেন ইকোনমি এখনো হয়নি, ওকে, ফলে আমরা যতটা গ্লোবালাইজড হতে পেরেছি ততটা এখনো হয়নি, কারণ ইকোনমিটা অনেক ছোট সাইজের, তো কিন্তু চেষ্টা করছে। ম্যান পাওয়ার ওরিয়েন্টেড এক্সপোজার ভালো আছে, খুব ভালো ভালো ছেলেমেয়েরা কাজ করছে, বাহ, এবং তাদের পড়াশোনা বলুন, তাদের ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, বিভিন্ন দেশেও তারা কাজ করেছে, এরকম অনেকের সাথে আমি কথাবার্তা বলেছি যারা ফিরে এসে বাংলাদেশে কাজ করছে। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো, এবং আশা করি খুব শীঘ্রই তারা চালু করতে পারবে এবং ভালো কাজ করবে। মানে আমরা যদি
পরবর্তী আলোচনা বা এই নেক্সট হয়তো যে সময়টা আমরা আলোচনা করব, যে আড্ডা মারতে মারতে, সেটার নাম আমরা দিতেই পারি যে ডিসাইফারিং বাংলাদেশ, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। না, অসুবিধা নেই, দিতেই পারি, ভালোই হবে। আমরা সবাই আলোচনা করি হচ্ছে ন্যাসডাক নিয়ে, অথবা হংকং, অথবা সিঙ্গাপুর, ইউকে, এই দেশগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে আমি জানি না মানে লোকজন কতটা ওয়াকিবহাল আছেন। আচ্ছা, এটা কি ঠিক যে আমাদের এখানে যে কোম্পানিগুলো আছে, বিদেশি কোম্পানি ধরা যাক, তারা বাংলাদেশেও আছে, তার মানে কারণ বাংলাদেশে তাদের প্রোডাক্ট চলছে। ইউনিলিভার একটা এক্সাম্পল। আচ্ছা, এরকম যদি আপনি কিছু বলেন। এখানে লিস্টেড আছে, ওখানেও আছে। বার্জার পেন্টস একটা আছে। আচ্ছা, ইউনিলিভার তো বললামই। ফার্মেসি মানে ফার্মাসিউটিক্যালস অনেকগুলো কোম্পানিও আছে। তো সেইগুলোর দাম কি দুটো এক্সচেঞ্জেই সমান? দুটো এক্সচেঞ্জ বলতে মানে ধরুন আমাদের এখানে দুটো দেশে একদমই সমান না, একদমই সমান না, খুব আলাদা। আমাদের পি অনেক ক্ষেত্রেই অনেক বেশি। পিটা কি? প্রফিট আর্নিং রেশিও। ওকে। যেটা কেনা বেচার ক্ষেত্রে একটা মূল প্যারামিটার বলতে পারি, সেটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক কম। তো যদি একই কোম্পানি দুদিকে লিস্টিং হয়, তাহলে ওরা অনেক সস্তায় বিক্রি করছে বলতে পারি। মানে একদম মানে সাদামাটা খরচা এতে যদি বলি, একই জিনিস দুটো দোকানের ভেতর ওদের দোকানে আপাতত অনেকটা সস্তা। আমরা যেমন এখান থেকে সুইফটের মাধ্যমে বিদেশে টাকা পাঠাই, তাহলে কোনো অপশন আছে কি কেউ হয়তো বার্জার পেন্ট ওখানে কিনলো করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিল? সেই সুযোগ নেই। আপনাকে এখানেই কিনতে হবে, আপনি এখানে, ওদের লোকেরা ওখানেই কিনবে, আমরা এখানেই কিনবো। হ্যাঁ, ফরেন ইনভেস্টর যারা আছে তারা দু দেশে যেখানে চয়েস করবে সেখানেই কিনতে পারতে পারে। যে দেশে কিনবে সে দেশেই বেচতে হবে। আচ্ছা, সে দেশেই কিনবে, সে দেশেই বেচতে হবে। তবে হ্যাঁ, শুধু একমাত্র পিই দেখে তো কেউ কেনে না। কারেক্ট। পুরো স্ট্রাকচারটা কান্ট্রির কীরকম, ইকোনমি কীরকম পারপাস করছে, সেই সব মিলিয়েই কেনা বেচা হয়। তো সেইগুলো কনসিডারেশন থাকে। তবে হ্যাঁ, অনেক একই শেয়ার্স এই দিকেও আছে, ওদিকেও আছে। ওখানে দুটো এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি। আচ্ছা, একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা চট্টগ্রাম। মানে আমাদের এখানে যেমন আগে 22টা না 24টা ছিল, কমতে এখন যদি মানে মেইন দুটো, এমনিতে 3টে, ওখানে দুটো স্টক এক্সচেঞ্জ। তার ভেতর প্রধান হচ্ছে ঢাকা, আরেকটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। কিন্তু ঢাকাটাই প্রায় বলতে পারেন 80%। আচ্ছা, ঢাকাতে কি আর মানে পপুলেশনের কতটা মোটামুটি স্টক মার্কেট সম্বন্ধে ওয়াকিবহাল বা ইনভেস্ট করে? মানে একটা শ্রেণী যারা উচ্চবিত্ত তারা তো করবেই। খুবই কম। কারণ ওই ডেট মার্কেট নিয়ে আমরা অনেকটা আলোচনা করলাম না? হ্যাঁ। ওখানে ডেটের রিটার্ন 13-14% প্রায়। মানে আমাদের এখানে যেটা 95, 96, 97, 91, 92 ছিল, মানে 5 বছরে টাকা ডবল। 98তেও ছিল, রাইট, 5 বছরে টাকা ডবল। তো আমার যদি অত রিটার্ন ফিক্স থেকে পেয়ে যাই আমি, তাহলে শেয়ার বাজারের রিস্ক আমি অত নিতে যাব কেন? আচ্ছা, তো এই একটা মাইন্ডসেট আছে। যত বেশি ইকোনমি ওপেন আপ হবে, তত ডেটের ইন্টারেস্ট রেট কমবে, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কমবে, তত বেশি এই সব প্রোডাক্টগুলো পপুলারাইজ হবে। যেটা ইন্ডিয়াতেও পরবর্তীকালে আমরা যে একদম প্রথম প্রশ্ন ছিল না, 30 বছরে কি গ্রোথ দেখেছেন? আমি যদি আবার ঘুরে একদম শেষের দিকে এসে আবার প্রথমে চলে যাই, তাহলে 30 বছরে এই গ্রোথটাই আমরা কিন্তু খুব বেশিভাবে দেখেছি। যে ধীরে ধীরে ইন্টারেস্ট রেট পড়েছে 12-13% থেকে কমতে 5-6 আবার এখন যেহেতু একটু ইন্টারেস্ট রেট বেড়েছে, তো এখনো 6.5-7 গিয়ে আটকেছে। কিন্তু ওইখান থেকে পড়েছে, এবং যত ওটা পড়েছে তত মানুষের ভেতরে রিটার্নটাকে এক রাখার জন্য মিউচুয়াল ফান্ড, শেয়ার, এগুলো পপুলারাইজ হয়েছে। মানুষ এই অপশানসগুলোকে খুঁজতে শুরু করেছে। বাংলাদেশে সেই খোঁজাটা এখনো প্রয়োজন হয়নি, কারণ তাদের রিটার্নটা অনেকটা বেশি। মানে যেহেতু ডেট মার্কেটে মানে মোটামুটি 14%-13% এরকম পেয়ে যাচ্ছিলেন, মানে সেই জন্য এর থেকে বেশি দরকার আমার। যদি 17-18 পাই, তো 3-4%-এর জন্য অতটা রিস্ক কেন নেব? ঠিক কথা। পরবর্তীকালে আপনি যেহেতু গেছিলেন ওখানকার ইকোনমিস্টদের সঙ্গে বা স্টক মার্কেটে যারা উচ্চপদস্থ অফিসার আছেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে, বা আপনি অনেকগুলো সেশন নিয়েছিলেন যেমন বলছিলেন, মানে কি মনে হয় পরবর্তীকালে এই রেটটা কি সাস্টেন করতে পারবে, না আস্তে আস্তে আমাদের মতনই স্টক মার্কেটের দিকে বা ডেট মার্কেটের রেটটা কমে আসবে? কমা উচিত,
না কমলে ইকোনমির ক্ষেত্রে পুরো রোটেশন তো হওয়া একটু মুশকিল, স্ট্যাগন্যান্সি এসে যাবে, ফান্ডের শর্টেজ এসে যাবে, সব কিছুই আছে। না হলে কনজিউমশনস যত বাড়বে মানুষের তত রোটেশন হবে, তত ইকোনমি চলবে বেশি। মানুষের সেভিংসের প্রতি যদি এতটা আগ্রহ থাকে, মানুষ সমানেই যদি 13-14% রিটার্ন থাকে, তাহলে দেশের কনজামশনসকে বাড়ানো একটু মুশকিল। ঠিক। তবে হ্যাঁ, লাস্ট অলমোস্ট 1 বছরে অনেকটা চেঞ্জ বাংলাদেশে হয়েছে। এই ইন্টারনিং তো আমি যাইনি, ফলে নতুন সেট আপে কীরকম কী ডিফারেন্স এসছে সেটা এক্ষুনি আমার জানা নেই। যে গভর্নমেন্ট এসছে তো সেটা এক্ষুনি আমার কাছে জানা নেই, কারণ তারপরে খুব একটা ওদের সাথে ইন্টারাক্ট হয়েছে, কিন্তু অত ডিটেলসে মানে এই বিষয়ে শেয়ার মার্কেট নিয়ে ডিটেলসে হয়নি, কারণ ওনাদের অভ্যন্তরীণ নিয়ে ওনারা বেশি ব্যস্ত ছিলেন। মাঝে একটু ঝামেলাও হয়েছিল, সেটা আমরা সবাই মোটামুটি জানি। তো সেই জায়গাটাতে তার পরবর্তী ক্ষেত্রে কতটা দাঁড়িয়েছে, এক্ষুনি কি পার্সেন্টেজ কিভাবে আছে সেটা অত ডিটেলস আমার কাছে জানা নেই। আশা করি বেটারমেন্টের দিকেই যাবে, মানে যে গভর্নমেন্টই হোক, মানে ব্যাপারটা প্রগতির দিকেই নিয়ে যাবে, সেটাই তো আশা করা যেতে পারে। আর আপনি যখন গেছিলেন এমনি কোথাও বেড়াতে গেছিলেন আশপাশে, মানে বা একটু ভেতর দিকে, গ্রামের দিকে, কক্সবাজার যেমন আমরা সবাই কক্সবাজারে তো গেছি, আচ্ছা গেছি, ঢাকাতেও ঘুরেছি। এই ধরুন ঢাকা না হয় ক্যাপিটাল, এই যে কক্সবাজার বা এইসব জায়গাতে শেয়ার মার্কেটের সেভাবে আমি ইন্টারেক্ট করিনি, সুতরাং বলা কঠিন। আমার ইন্টারাকশন ঢাকাতেই সীমাবদ্ধ ছিল। মানে প্রসেসটাকে আপনি বেসিক্যালি ওটা নিয়ে ডিসকাশন বা ডেভেলপমেন্ট নিয়ে আপনি কাজটা করেছিলেন। ঠিক, কারণ আমার তো আদান প্রদানটা ওই লেয়ারেই ছিল, কারণ ক্লায়েন্টের সাথে আদান প্রদানের প্রয়োজন আমাকে হয়নি। আমার যা কথাবার্তা ছিল হাই অফিসিয়ালসদের সাথে এবং প্রসেস রিলেটেড, যে তারা ডেরিভেটিভ আনতে গেলে তাদের কি করা উচিত, কি করতে হবে, বা কিভাবে ম্যান পাওয়ারকে গ্রো করাতে পারবে, সিস্টেম করাতে পারবে, ট্রেনিং বলছি আমি। তো আমার রিলেটেড সেখানেই ছিল এবং সেই সূত্র ধরেই আমার মিটিংস, মানে বেসিক্যালি অপারেশনাল অ্যাসপেক্টস এন্ড ট্রেনিং এন্ড ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট 100%। মানে এটা যে দরকার সেটা ওনারা, আমাদের ভারতবর্ষে একটা খুব ভালো সেবির ইনিশিয়েটিভ আছে, NISM। কারেক্ট, ওখানে নেই। আচ্ছা, মানে কোনো স্ট্যান্ডার্ডাইজ মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা সেরকম কিছু নেই। ঠিক কথা। তো আমি সাজেস্ট করেছিলাম ওদের যে এরকম কোনো স্ট্যান্ডার্ডাইজেশন করা উচিত, এবং দে টুক দ্যাট ইনিশিয়েটিভ। তাই নাকি? তারা এক্স্যাক্টলি তারা সেটার দিকে হাঁটার একটা চেষ্টা করছিল তখন, যেখান থেকে একটা স্ট্যান্ডার্ডাইজেশনস আসবে, ম্যান পাওয়ারের একটা সার্টিফিকেশনস আসবে, তার একটা এলিজিবিলিটি, তার একটা প্রিলিমিনারি জ্ঞান থাকবে শেয়ার বাজার ওরিয়েন্টে, যেটা NISM আমাদের খুব ভালো শিখিয়েছে ভীষণভাবে। এবং যতগুলো পার্ট আছে আমি অনেকগুলোই দেখছিলাম, হ্যাঁ, মানে যে কোনো লোক লেম্যানও ওটা পড়লে মানে অ্যাটলিস্ট মার্কেট সম্বন্ধে রিস্ক ফ্যাক্টর বা এগুলো সবই বুঝতে পারবে 100বার। তো সেইটার ওখানে আমি বলি, এবং আমি আমাদের কিছু মডিউলও শেয়ার করি, এবং ভেরি পজিটিভ সেন্স, তারা খুব ভালো লাগে এই ব্যাপারটা। এবং ওনাদের ভেতরে একজন ছিলেন যিনি অস্ট্রেলিয়া স্টক এক্সচেঞ্জও বেশ কিছু কাজ করেছিলেন, রাইট। এবং আমি জানতে পারি, যেটা আমার কাছে অজানা ছিল, যে অস্ট্রেলিয়া স্টক এক্সচেঞ্জও NISM সর্ট অফ সার্টিফিকেশনস আছে। আচ্ছা, মানে ওদের দেশে যেটা অস্ট্রেলিয়া যেটা আছে এরকমই মডিউল আছে আর কি, যে মডিউল পাস করতে হবে যাতে কাজকর্ম শেয়ার বাজারে ভালোভাবে করা যায়। বাংলাদেশে কি মিউচুয়াল ফান্ড আছে? আচ্ছা, মানে আমাদের ইন্ডিয়ার কোম্পানিগুলো না, ধরুন আলাদা আলাদা, মানে সব কি বিদেশি না লোকাল? মেজরিটি বিদেশি। ব্ল্যাকরক ট্যাকলক সবাই আছে। ব্ল্যাকরক এগুলো মানে DSP এগুলো আছে। ব্ল্যাকরকই বলবো, কারণ ব্ল্যাকরক নাম্বার 1 ওয়ার্ল্ড ওয়াইড, তো ব্ল্যাকরক আছে। আচ্ছা, আর এমনি লোকের এই বা যেগুলো আমরা মানে ইন্ডিয়াতে প্রচলিত যে ইনভেস্টমেন্ট অপশনস খুব পপুলারাইজ ওখানে নয়, যেটা আমার কারণটা আপনাকে বললাম। হ্যাঁ, তো সেই প্রবলেমটা তো আছেই, সেটা এখনো সর্ট অফ না করলে পপুলারাইজ করা একটু মুশকিল। আচ্ছা, আর এমনি বাংলাদেশের যে ইকোনমি হয়তো টেম্পোরারি একটা মানে নেগেটিভ সাইডে যাচ্ছে, কিন্তু আপনি যখন গেছিলেন আমরাও জানি যে এটা যে ওদের কটন হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট বোধহয় এক্সপোর্ট করে ওরা। তো কটনের যদি ওরা ডেরিভেটিভস না চালু করে তাহলে তো, বা যাকে আমরা হেজিং বলি, হেজ যদি না করে
তো ডলার প্রাইস বা যেখানে ওরা ব্যবসা করুক, আপ ডাউনের জন্য তো একটা বড় ওপেন রিস্কের পজিশন থেকেই যায় 100 বার, এবং সেই জায়গা থেকেই ওরা চালু করার প্ল্যান করছিল এবং আশা করি খুব শিগগিরই ওরা চালু করবে, কারণ ডেরিভেটিভ মার্কেট তো অবভিয়াসলি ব্যবসাদারদের হেজিং করতে অনেকটা সাহায্য করে, আচ্ছা অনেক হেল্প করে, এবং আশা করি ওরাও সেই দিক থেকেই এগোবে। এবং সেই চিন্তাভাবনা আপনি যেরকম প্রশ্ন করলেন সেদিক থেকেই শুরু হয়েছিল, যে ব্যবসাদাররা কিভাবে মানে হেজ না করলে আমাদের যে লসটা হচ্ছে, রাইট, সেই জন্য এক্সচেঞ্জ লস যেটা হচ্ছে, একদম সেই জন্য ইকুইটির আগেই ওরা কমোডিটিতেই পা রাখার চেষ্টা করেছিল। আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রশ্ন আপনাকে, মানে দুটো দেশ নিয়ে এবার যদি করি, কারণ ওনারাও বাঙালি, আমরা এখানে পশ্চিমবঙ্গে বাঙালি বা ত্রিপুরা, মানে যারা আমরা বেসিক্যালি বাংলা ভাষা বলে থাকি সাধারণত, আমাদের দেশে যেমন ইন্টারনেটটা অনেকটা ডেভেলপ করে গেছে, আমাদের যা কিছু অপারেশনাল অ্যাসপেক্ট আছে সবই আমরা ইন্টারনেটের মাধ্যমে করছি। বাংলাদেশও কি একইভাবে করছে না? তাদের অ্যাপ আছে, ইন্টারনেট পরিষেবাও বেশ ভালো। বাহ। আমাদের এখানেও যেরকম ওয়াইফাই সব জায়গায় অ্যাভেলেবেল আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেলস বলুন, এই অফিসেস বলুন, সেখানে আছে। ওদের ক্ষেত্রেও কিন্তু ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা খুব স্ট্রং, সেই দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। এগিয়ে আছে বলবো না, মানে অনেক ঠিকঠাক জায়গায় আছে, যেখান থেকে এই সব বেসিক সার্ভিসেস নিয়ে খুব একটা ইস্যুস নেই। মানে মেইনলি যেটা দেখা যাচ্ছে যে ওই ফিনান্সিয়াল লিটারেসি বলতে আমরা যেটা বুঝি, আমরা যেটা নিয়ে প্রথম শুরু করেছিলাম, সেটা এবং অনেকটা স্টক মার্কেট ডেভেলপ করবে, সেই সুযোগ অনেক আছে, মানে ডেভেলপ করার সুযোগ অনেকটাই আছে, কারণ স্টক মার্কেট পেনিট্রেশন খুবই কম। আচ্ছা, আমাদের এখানেই বাঙালিদের ক্ষেত্রেই অনেকটা কম, সেখানে ওখানে তো অনেকটা কম আছে। মিস্টার চৌধুরী, আজকে আমাদের অনুষ্ঠানটি বা আড্ডাটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ আপনাকে, আপনার আসার জন্য এবং ইনসাইটফুল যে ডিসকাশনটা হলো, মানে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলার সম্বন্ধে সত্যি আমি জানতাম না যে এত কিছু হয়েছে। আমি জাস্ট একটা ইনফরমেশন ছিল আমার কাছে যে আপনি বাংলাদেশের অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলেন সেই সময়।